আমি সোফিকে জায়গাটাতে রেখে দিলাম। মহাপ্রলয়ের পরবর্তী সৈনিক রাজা হঠাৎ তার হাতে এক প্যাকেট রক্তক্ষরণ রোধী তলে খুঁজে পেলেন। তারপর আমি জায়গাটাতে কিছু নাস্তা রাখলাম। পর মুহূর্তে সৈনিক রাজা বিস্কুটটি হাতে নিলেন, কিন্তু তা খাওয়ার সাহস করলেন না। জায়গাটির ভেতর থেকে জিনিসপত্র প্রায়শই চুরি হতে দেখা যায়। অবশেষে আমি বুঝতে পারলাম কিছু একটা ভুল হয়েছে। কেবল তখনই মহাপ্রলয়ে বসবাসকারী সৈন্যদের রাজা উপলব্ধি করলেন। আমার নবজাগরিত অতিমানবীয় শক্তি। এটি অন্য কারো ব্যক্তিগত পরিসরে সংযুক্ত হয় বলে মনে হচ্ছে। দুঃখ বোধ করুন। আমি জানি না কিভাবে আপনার এই পরিসরে আমি সংযুক্ত হলাম। কিন্তু আমি অনেকক্ষণ ধরে খাইনি। তাই আমি তোমার খাবারটা নিয়ে খেয়ে ফেলেছি। লোকটির কণ্ঠস্বর শূন্যস্থানে প্রতিধ্বনিত হলো। এই ঘটনাটি কণ্ঠস্বরের প্রতি এমনিতেই আমার দুর্বলতা থাকা সত্ত্বেও তাদের প্রতি আমার সহানুভূতি আরও কিছুটা বাড়িয়ে দিল। তোমার খুব খিদে পেয়েছে। টাকা ছিল না বলে কি তুমি খাওনি? আমি ভেবেছিলাম সেও আমার মতোই আর্থিক সংকটে আছে। অপ্রত্যাশিতভাবে অপর পক্ষটি যেন অদ্ভুত কিছু শুনেছিল। টাকা আমার কাছে সবচেয়ে অকেজো জিনিস। যতক্ষণ তুমি আমাকে খাবার দিতে পারবে, আমি তোমার জন্য অনেক অনেক সোনা ও রূপা খুঁজে দিতে পারি। সত্যি? এটা তো দারুণ। তুমি কি খাবার চাও? ভাত এবং মশলাদার হটপট? হটপট নাকি রোস্ট চিকেন? এই খাবারগুলো সে নিশ্চিতভাবে এই প্রলয় পরবর্তী পৃথিবীতে নেই। পৃথিবীর শেষ থেকে অনেক উদ্ভিদ ও প্রাণীর রূপান্তর ঘটেছে। তুমি শুধু খেতেই পারো না। এটি খেলে আপনি সংক্রামিত ব্যক্তিতে পরিণত হতে পারেন। প্রথমে তাৎক্ষণিক সংকটটির মোকাবেলা করা যাক। আমি পানি পান করতে চাই। কিছু ওষুধেরও প্রয়োজন আছে। আমি আপনাকে সংশ্লিষ্ট দেব। জিনজু ঘাটির ভাইজেরা এখনো জ্বরে ভুগছেন। আমরা আর দেরি করতে পারি না। আপনার কোনো ওষুধ প্রয়োজন? এত টাকা থাকা সত্ত্বেও তুমি ওষুধ কিনতে পারো না? আমরা একই সময় ও স্থানে নেই। এটাই মহাপ্রলয়। এখানকার সোনা, এটা তো মেয়াদোত্তীর্ণ এক টুকরো পাউরুটির মতো ভালো নয়। স্বয়ংকক্ষের জম্বি এবং চরম আবহাওয়া। সোনা মেয়াদোত্তীর্ণ রুটির মতো ভালো নয়। এটা তো সোনা। যতক্ষণ তোমার কাছে সোনা আছে, আমি তোমার জন্য যেকোনো কিছু বিনিময় করতে পারি। আমি ভেবেছিলাম অপরপক্ষ অনেক কিছু চাইবে। আমি ভাবতেও পারিনি যে গভীর রাতে আমার একমাত্র ইচ্ছা হবে একটু জল পান করা। আপনি কি ধরনের পানি চান? খনিজ জল, পরিশোধিত জল, দুধ চা জল? ঠিক আছে। যতক্ষণ এটা পরিষ্কার। যেকোনো পানি হলেই চলবে। চন্দ্রমল্লিকা চা তার জন্য খুবই উপযুক্ত, কারণ এটি শরীরের তাপ কমাতে সাহায্য করে। পান করো, সুগার ড্যাডি। কেউ এটা নিচ্ছে না কেন? কেউ কথা বলল না। আশা করি হোস্টিং স্পেসটি লিংক করা ঠিক পরে কোনো সমস্যা হবে না। আমাদের দ্রুত লিয়াওয়ের সাথে দেখা করতে হবে। লিয়াও কি হস্তক্ষেপ করবে? কুয়াশা খুব ঘন। কিছু একটা এগিয়ে আসছে। এখানে খুব দ্রুত। কিন্তু এই ঘটনার সম্মুখীন আমি এই প্রথমবার হইনি। ওই একটা কপি যথেষ্ট। লিও, জেগে ওঠো। থিমিয়ে, আমি মরতে চলেছি। দয়া করে আমার ছেলের ভালো করে যত্ন নেবেন। কি সব বাজে কথা। এখন যেহেতু আমি তোমাকে খুঁজে পেয়েছি, আমি তোমাকে এখানে মরতে দেব না। ঘরে অতিরিক্ত এক কাপ চন্দ্রমল্লিকা চা কেন আছে? ওই মেয়েটি এটা তৈরি করেছিল। আমাদের আগে তাকে বাঁচাতে হবে। আবার সোনাটা নিয়ে এসো। এই হলো সেই শক্তির পুঁতিটা যা আমি এইমাত্র পেয়েছি। যেহেতু সে জেগে উঠেছে, স্থানটি ব্যবহারযোগ্য হওয়া উচিত। দ্রুত কিছু জল পান করুন। সে আবার জীবিত হয়ে উঠল। তিমিয়ে, তুমি ওই পানীয়টা কোথা থেকে পেলে? আপাতত এটা নিয়ে চিন্তা করবেন না। সংক্ষেপে, ভবিষ্যতে খাদ্যের প্রাচুর্য থাকবে। অপরিচিত দলগুলো আমাকে কখনো মিথ্যা বলেনি। যতক্ষণ খাবার আছে, এখন থেকে আমি নিজের জীবন বাজি রাখবো। এটা কি? সুন্দর পুঁতি। এটাই সেই সোনালী মুক্তা। একটি জম্বির মস্তিষ্ক থেকে নিষ্কাশিত। সোনালী পুঁতিগুলো শোষণ করলে আপনার শরীরের শক্তি বৃদ্ধি পাবে। দৈত্যতা থেকে নেওয়া। এটা অনেক বেশি বাড়াবাড়ি। কি ভয়ঙ্কর। শান্তিকালীন সময় বসবাসকারী কেউ কিভাবে এটা সহ্য করতে পারে? তবে এটিকে শোষণ করলে স্থান প্রসারিত হতে পারে। বেশি জায়গা মানে বেশি সোনা। তারা ধনী হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। আমি এই জিনিসটা ঠিক কিভাবে ব্যবহার করব? এটি গিলে ফেলাই শোষণের সর্বোত্তম উপায়। যদি আপনি তা মেনে নিতে না পারেন, তবে সরাসরি চেপে ফাটিয়ে ফেলার চেষ্টা করতে পারেন। এটা খাওয়ার চেয়ে মরে যাওয়াই ভালো। কি আরামদায়ক অনুভূতি। জায়গাটা আরো বড় হলো না কেন? মনে হচ্ছে তার জন্য একটি স্ফটিকের পুঁতি যথেষ্ট নয়। তার মানে যথেষ্ট শক্তি নেই। আরো শোষণ প্রয়োজন। আমি তোমার জন্য আরো স্ফটিকের পুঁতি খুঁজে আনব। তার বিবেক আছে। হায় ঈশ্বর, আমার চোখের নিচের কালো দাগ চলে গেছে। শুধু যে আমি আরো বেশি উদ্যমী বোধ করছিলাম তাই নয়। এতে এমনকি একটি অন্তর্নির্মিত দাঁত সাদা করার ফাংশনও রয়েছে। এই বেজিং জুহাই এক্সপ্রেসওয়েটা অসাধারণ। এই কথা ভেবে আমি আবার রান্নাঘরে ছুটে গেলাম। পাত্র থেকে দুটি বড় ভাপানো বান তুলে নিন। তারপর ওটা নির্দিষ্ট জায়গায় রাখুন। অপর পক্ষ হতবাক হয়ে গেল। আমাকে অন্যজনের জন্য সকালে নাস্তা তৈরি করতে হবে। অনেক রাত হয়ে গিয়েছিল। তারা তখন সোনার খোঁজে শহরে ছুটে যেতে চাইছিল। কিন্তু এখন তো অন্ধকার হয়ে গেছে। আমি কাছাকাছি শুধু একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং খুঁজে পেলাম। দুটি জম্বিকে মোকাবেলা করার পর ডাক্তার লিয়াওকে একটি অদ্ভুত প্রশ্ন করলেন। সাধারণত বাড়ির মূল্যবান জিনিসপত্র, আপনার কি মনে হয় এটি কোথায় রাখা হবে? টাকা মূল্যবান হলে তার কি প্রয়োজন? আপনি কি জ্বরে প্রলাপ বকছেন? এখন মূল্যবান জিনিসপত্র কোথায় লুকাবেন বলে আপনার মনে হয়? এই মাংসের রুটিটা কোথা থেকে এলো? আমি জিনজু থেকে এটাই কিনেছি। তুমি এটা কোথা থেকে কিনেছো? আমিও এটা কিনতে চাই। মাংসের রুটিগুলো থেকে চমৎকার গন্ধ আসছিল। লিয়া অবিলম্বে ব্যবস্থা নিলেন। যে জিনিসগুলোর উপর পা রাখতে আগে অস্বস্তি হতো, এখন তার ড্রয়ার আর ক্যাবিনেটগুলো তছনছ করতে শুরু করেছে। কিন্তু তার হতাশা
তারা পুরো আবাসিক ভবনটিতে তল্লাশি চালিয়েছিল। গহনার মাত্র একটি বাক্স পাওয়া গিয়েছিল। বস, আপনি কি দয়া করে এর পরিবর্তে আমাকে একটি মাংসের বান এনে দিতে পারবেন? আমার খুব খিদে পেয়েছে। ইয়েশেন এটা ছেড়ে দিতে অনিচ্ছুক ছিল না। সে আরেকটি মাংসের রুটি বের করল। মাংসের রুটির সুগন্ধ। লি ইয়াওয়ের চোখ আবেগে অশ্রুসিক্ত হয়ে উঠল। কিন্তু ভিত্তি নিয়ে চিন্তা করা, যে শিশুটি এখনো ছত্রাকযুক্ত খাবার খাচ্ছে এবং এমন এক স্ত্রী যে গাছের ছাল চিবায়, সে মাংসের রুটিটা আবার তার ব্যাকপ্যাকে রেখে দিল। তুমি এটা খেতে পারো। আমাদের শুধু সোনা বা মূল্যবান কিছু খুঁজে বের করতে হবে। আপনি এগুলোর বিনিময়ে এই খাবারগুলো নিতে পারেন। খুঁজে বের করার চেষ্টা করুন। তাড়াতাড়ি খুঁজে বের করুন। চলো কাল শপিং মলে যাই। সেসব সোনার দোকানগুলো দখল করে নিল। খেয়ে নাও, খাবার থাকবে। এছাড়াও রয়েছে স্পাইসি হটপট এবং রোস্ট ডাক, সুগন্ধি চাল। সেই মিষ্টি কণ্ঠস্বরটির কথা ভাবছি। ইয়েশেন লালা না ফেলে পারল না। কথা বলা বন্ধ করুন। এটা দেখে আমার এখনই ছুটে গিয়ে সোনা খুঁজে আনতে ইচ্ছে করছে। যদিও সে জানতো না যে গভীর রাতে কোনো অলৌকিক শক্তি জেগে উঠেছিল। কিন্তু খাবার থাকলে এসব নিয়ে কি আর ভাবে? বাইরে অন্ধকার। আক্রান্ত ব্যক্তির কার্যকলাপের মাত্রা বেশি। এমনকি সামান্যতম শব্দ শনাক্ত করা যেত। এখন বাইরে বেরোনো মানে আত্মহত্যা। ইয়েশেন নির্বাক হয়ে তার দিকে তাকাল। ক্যাপ্টেন ইয়ে যা বলেছিলেন তা শুনে লিয়াও তার উত্তেজনা দমন করল। একই সময় অন্যদিকে আমি ওই ফাঁকা জায়গায় থাকা অতিরিক্ত গয়নার বাক্সটির দিকে তাকালাম। এর ভেতরে সত্যি সোনা আছে এবং এগুলোর প্রত্যেকটির ওজন প্রায় 40 থেকে 50 গ্রাম। একটি কথাও না বলে চিন্তা করা, আমরা সোজা জেলা শহরের সবচেয়ে বড় সোনার দোকানে চলে গেলাম। অ্যাকাউন্টে 30,000 ইউয়ান আসার শব্দে উদ্বেগে আমার বুক ধরফর করছিল। কিন্তু আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা ভুলিনি। আমি তাড়াতাড়ি সুপারমার্কেটে গিয়ে কিছু ইনস্ট্যান্ট নুডলস কিনলাম, সুতাপক কুকার এবং সংকুচিত বিস্কুট। আমি ফার্মেসিতে গিয়ে কিছু ওষুধ কিনলাম। তারপর আমি একটি নির্জন জায়গা খুঁজে পেলাম। এই জিনিসগুলো নির্দিষ্ট জায়গা রাখুন। এইসব শেষ করার পর কাউন্টির সবচেয়ে বড় শপিং মলের দিকে যাচ্ছি। আমি আমার বাবা মা দুজনের জন্য একটি করে স্মার্টফোন কিনেছি এবং পোশাক, জুতো ইত্যাদি। যখন আমি বাড়ি ফিরলাম তখন প্রায় বিকেল 4টা বাজে। আমাকে বড় ব্যাগ ও ছোট প্যাকেট বহন করতে দেখে আমার মা তাড়াতাড়ি সেটা নিয়ে নিলেন। তুমি কোথায় গিয়েছিলে? তুমি এতগুলো জিনিস কেন কিনলে? এই স্মার্টফোনটা আমি জেলা শহর থেকে কিনেছিলাম। একটা তোমার জন্য আর একটা বাবার জন্য। এবং পোশাক, জুতো ইত্যাদি। আপনাদের সকলেরই এটা চেষ্টা করা উচিত। স্মার্টফোনগুলো তো সস্তা নয়, তাই না? আমার বাবা দ্রুত আর সরঞ্জামগুলো নামিয়ে রাখলেন। তারপর আমি হাত মুছলাম। গ্রামের বয়স্ক ব্যক্তিরা যারা স্মার্টফোন ব্যবহার করতে পারেন তারা বেশিরভাগই সফল মানুষ। ভিতরে স্বল্পোৎসানা ছোট ছোট মূর্তি নাচছে। সে মাঝে মাঝে তার কাছে গিয়ে তার দিকে তাকাতো। মুনহুন প্যাকেজিংটি খুল। আমি এখনো জানি না এটা কিভাবে ব্যবহার করতে হয়। না, আমি পাশের বাড়ির সান জিয়াঙ্গুকে গিয়ে জিজ্ঞেস করব। আমাদের গ্রামে একমাত্র উনি এটা ব্যবহার করতে জানেন। আমি আমার বাবার পিঠের দিকে নজর রাখছিলাম। বা ক্রুদ্ধ। আমি স্পষ্টতই এখানে আছি। আমি কি তোমাকে শেখাতে পারি না? হা হা হা, বোকা বাচ্চা, তোমার বাবা এটা ব্যবহার করতে জানে না। সে সান জিয়াঙ্গুকে জাহির করতে গিয়েছিল। আমি অসহজভাবে আমার সদ্য কেনা পোশাকগুলোর দিকে তাকালাম। কিন্তু সে এখনো তার পোশাকগুলো পরে দেখেনি। তোমার বাবাকে ফিরে এসে আবার চেষ্টা করতে দাও। রং রং, আগে আমার জন্য মুরগিগুলোকে খাইয়ে দিও। আমি এখন আমার নতুন পোশাকগুলো পরে দেখব। মা এই কথা বলে ঘরের দিকে এগিয়ে গেলেন। আমাকে একাই মুরগিগুলোকে খাওয়াতে হয়েছিল। আমি আমার পায়ের কাছে থাকা কয়েকটি ছানার দিকে তাকালাম। এসবই খাঁটি কষ্টার্জিত অর্থ। ছোট্ট ছানা, দ্রুত বড় হও। বড় হয় আমি তোমাদের সবাইকে সোনার বিনিময়ে বিক্রি করে দেব। আমার বাবা মায়ের জন্য জিনিসপত্র কেনার বিষয়টি। কিন্তু এতে বাইরের বৃদ্ধা শ্রীমতী শিয়া বিরক্ত হলেন। তিনি এইমাত্র তার বড় ছেলের বাড়ি থেকে ফিরেছিলেন। তিনি প্রতিবেশীদের কাছ থেকে শুনেছেন যে তার নাতনি ফিরে এসেছে এবং বেশ অনেক জিনিসপত্র বহন করা। সেই কারণেই তারা ছুটে এসেছিল। পৌঁছানো মাত্রই মায়ের সাথে দেখা হয়ে গেল। তিনি ইতিমধ্যেই পোশাক বদলে ফেলেছিলেন। এই পোশাকটা দেখতে দারুণ লাগছে এবং জুতোগুলো খুব আরামদায়ক। সে সাধারণত সকালের বাজার থেকে কেনা পোশাক পরে। 1 ডজন ইউয়ান দিয়ে কেনা কাপড়ের জুতো। এটাকে কোনোভাবেই শপিং মলের জিনিসপত্রের সাথে তুলনা করা যায় না। এই দৃশ্য দেখে বৃদ্ধা মহিলাটি ঠান্ডা গলায় নাক দিয়ে শব্দ করলেন। তিনি তাদের দুজনের কাছে নিজের উপস্থিতি জানান দিলেন। এভাবে পোশাক পরে আমি কিভাবে কাজ করতে পারি? এটা আমি আমার মায়ের জন্য কিনেছি। সে যেমন খুশি পোশাক পরতে পারে। শিয়ার মায়ের পোশাকের দিকে তাকিয়ে বৃদ্ধা মহিলাটির হৃদয় ভেঙে গিয়েছিল। এই পোশাকগুলো সস্তা লাগছে না। আমিও পুরো একটা পোশাক কিনেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে একটাও পায়নি। শুনলাম তুমি তোমার মাকে একটা স্মার্টফোন কিনে দিয়েছো। তোমার মা, যিনি কখনো স্কুলে যাননি। আমি অনেক চরিত্র চিনি না। আপনার যে ভাগ্নে ভাগ্নি বর্তমানে উচ্চ বিদ্যালয়ে পড়ে তাকে এটা দিয়ে দিচ্ছেন না কেন? তার এটা দরকার। সে হাই স্কুলে গেলে আমার কি আসে যায়? সে চেয়েছিল আমার চাচা যেন তার জন্য এটা কিনে দেন। এটা আমি আমার মাকে দিয়েছিলাম। কেউ এটা চায় না। আমি এটা তোমার ভালোর জন্যই করছি। আর কয়েক বছরের মধ্যেই তোমার বিয়ে হবে। তাহলে এই পরিবারটি বেসিনটা ভাঙার দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না। আর কয়েক বছরের মধ্যে কি আমি মারা যাব? আমি বিনা দ্বিধায় জবাব দিলাম। এই বৃদ্ধা মহিলা, আমি ছোটবেলা থেকে আমার মাকে অপছন্দ করি। এখন এই জিনিসগুলো দেখে আমার হৃদয় আরো বেশি ভেঙে যাচ্ছে। ঠিক যখন তারা দুজন তর্ক করছিল আমার ফোন বেজে উঠল। ডেলিভারি ম্যান ফোন করেছিল। মা, দাদু ও দিদার জন্য কেনা জামাকাপড়গুলো এসে গেছে। পরে গিয়ে নিয়ে এসো। ঠিক আছে, আমি এখনই গিয়ে তোমার দাদু ঠাকুমার কাছে এটা পৌঁছে দেব। এটা দেখে তারা নিশ্চয়ই খুব খুশি হয়েছেন। হা হা হা। বৃদ্ধা মহিলাটি খালি উঠোনটির দিকে তাকালেন। সুতরাং সবাই একটি উপহার পায়। একমাত্র সেই তা করেনি। আমি দুঃখিত দিদিমা, আমার ভয় হচ্ছে তুমি বলবে আমি টাকা অপচয় করছি। আমি তোমার জন্য এটা কিনব না। রাগে বৃদ্ধাটির মুখ লাল হয়ে উঠল। সে টাকা অপচয় করতে ভয় পায় না। আসলে তারা নিজেদের টাকা খরচ করতে ভয় পায়। একই সময় ইয়েশেন ঘরে আমার তৈরি করা বিভিন্ন খাবারের দিকে তাকালো। আমার মুখে অনবরত জল আসছিল। সে তৎক্ষণাৎ তার স্থানিক সঞ্চয়স্থান থেকে একটি ভাজা মুরগি বের করল। লিয়াও কাঁপতে লাগল। যেহেতু মহাপ্রলয় ঘটেছে, সকল প্রাণীর রূপান্তর ঘটেছে। এর মধ্যে মুরগিও অন্তর্ভুক্ত। এটা পুচমায় থাকা এক বিপদ জিনিসে পরিণত হলো। এটা গ্রিল করার কথা তো বলাই যায় না। শুধু এটার দিকে তাকালেই আমার বমি বমি ভাব হয়। সুগন্ধি রোস্ট মুরগির মুখোমুখি। ওরা দুজন তাড়াহুড়ো করে খাবার খেল না। পরিবর্তে তারা সাবধানে এর স্বাদ নিল। মুরগির মাংসের সুস্বাদু স্বাদ উপভোগ করুন। ভবিষ্যতে এই ধরনের খাবার আবার পাওয়া যাবে। হ্যাঁ, অবশ্যই। মূল্যবান কিছু পেলেই আমরা এটা বিনিময় করতে পারি। আসলে জায়গাটা একটু ছোট। তারা পুরো ঘাটির খাবারের যোগান দেওয়ার জন্য বিপুল পরিমাণ রসদ বিনিময় করতে চেয়েছিল। আমাদের আরো স্ফটিকের প্রতি জোগাড় করতে হবে। এখন থেকে জম্বি মারার দায়িত্ব আমাকে দেওয়া হবে। লিয়াও বিনা দ্বিধায় উত্তর দিল। যদিও সোনার প্রতি পাওয়া কঠিন, কিন্তু খাবারের তুলনা লিয়াও চূড়ান্তভাবে দ্বিতীয়টি বেছে নিলেন। আকাশ সবে উজ্জ্বল হতে শুরু করেছিল। এরপর তারা দুজন শহরের কেন্দ্রের দিকে রওনা দিল।
তারা খুব বেশি কাছে যাওয়ার সাহস করল না। একমাত্র সমাধান হলো রাস্তার সমস্ত জম্বিকে নির্মূল করা। যদিও বেশিরভাগ জম্বির কাছে সোনার পুঁতি ছিল না, তারা অটুট উৎসাহে অঙ্গপ্রত্যঙ্গ ব্যবচ্ছেদ করতে থাকলেন। কিন্তু অপ্রত্যাশিতভাবে যদিও উভয় পাশের রাস্তা সম্পূর্ণরূপে পরিষ্কার করা হয়েছে, মাত্র 2টি সোনার শুকর পাওয়া গিয়েছিল। আমি গভীর রাতে 2টো সোনালী শুকরকে আমার জায়গায় রেখে দিলাম। এইমাত্র আমার ফেলে আসা একটা ছোট নোটবুক খুঁজে পেলাম। এতে লেখা আছে যে যদি উপন্যাস বা হস্তশিল্প থাকে, আমি তাদের সবাইকে চাই। নিত্যম বইয়ের দোকানটি কোথায়? চলো সেখানে গিয়ে দেখি। বইয়ের দোকান? আমরা কি গয়নার দোকানে যাচ্ছি না? লিয়াওয়ের মন এখন পুরোপুরি টাকা উপার্জনের দিকে নিবদ্ধ। ইয়েশেন তাকে বেশি কিছু ব্যাখ্যা করেনি। সে শুধু একটাই কথা বলেছিল, আমার কাছাকাছি থেকো। তারপর আমি আমার টান তলোয়ারটি নিয়ে রওনা হলাম। লিয়াওয়ের বাধ্য হয়ে অনুসরণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অপর পক্ষকে বরকর্তা হতে বলেছিল, অথবা এমন কোনো বড়মাপের ব্যক্তি যিনি এখনো নিজের খাবার জোগাড় করতে পারেন। আমি যে বইগুলো চেয়েছিলাম সেগুলো পাওয়ার পর এরপর তারা দুজনে বেশ কয়েকটি গহনার দোকান পরিদর্শন করলেন। মনে হচ্ছে আমরা প্রায় সবকিছুই গুছিয়ে ফেলেছি। ইয়েশেন প্রথমে ঘাটিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। প্রথমে জায়গাটা থেকে জিনিসগুলো বের করে নেওয়া যাক। পরের দিন যখন আমি ঘুম থেকে উঠলাম, আমি অনেকগুলো চমৎকারভাবে তৈরি গয়না দেখলাম। এছাড়াও কয়েকটি বই ছিল যা ইয়েশেন আমার জন্য খুঁজে এনেছিল। আমি জায়গাটার মধ্যে থাকা উপন্যাস আর কমিক্সগুলোর দিকে তাকালাম। আমি ক্যাশুয়ালি কম্পিউটারটা চালু করলাম। তারপর আমি একজন উপন্যাস লেখকের অ্যাকাউন্ট নিবন্ধন করলাম। কেন? এতগুলো শব্দ টাইপ করা খুবই ক্লান্তিকর। মনে হচ্ছে আমার পুরো চুল অপসারণ করার একটি যন্ত্র দরকার। এবং অবশিষ্ট গহনা। এরপর এটি অনলাইনে পোস্ট করা হবে। দেখা যাক এটা কত দামে বিক্রি হতে পারে। এগুলো সামলানোর পর তারপর আমি আমার স্থানিক সিটি ভান্ডার থেকে 7টি সোনার পুঁতি বের করে আনলাম। আপনার হাতের তালুতে সেগুলোকে একসাথে চেপে ধরে ফাটিয়ে দিন। সবুজ শক্তির এক বিস্ফোরণ ঘটল। আমি সঙ্গে সঙ্গে অনেক বেশি শক্তি অনুভব করলাম। মনে হচ্ছে তাদের অফুরন্ত শক্তি আছে। এমনকি খুব বড় নয় এমন জায়গাতেও। এটিও এক মুহূর্তে কয়েক গুণ বেড়ে গেল। মনে হচ্ছে পরিকল্পনার পরবর্তী ধাপে যাওয়ার সময় হয়েছে। আমি এইমাত্র সকালে নাস্তা খেলাম, তাই আমি আমার ইলেকট্রিক বাইক চালিয়ে মাঠে গেলাম। সেই মুহূর্তে আমার বাবা মাঠে পিঠে ওষুধের বালতি নিয়ে যাচ্ছিলেন। মাঠের সবজিগুলোর দিকে তাকিয়ে তার মুখে চিন্তিত ভাবছিল। এখন গ্রিনহাউস সহ আপনি অফ সিজনেও আপনার পছন্দের যেকোনো সবজি চাষ করতে পারেন। তাছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ফসল বেশ ভালো হয়েছে। তাদের মৌসুমী সবজি ভালো দামে বিক্রি করা আরো কঠিন। আমাকে আসতে দেখে জিয়া জিক্সিয়ান তৎক্ষণাৎ গম্ভীর হওয়ার ভান করল। তুমি এখানে কি করছো? তাড়াতাড়ি ফিরে যাও, এখানে সাহায্য করার দরকার নেই। আমি তো আগেই বলেছি আমি তোমাকে চাষাবাদে সাহায্য করতে ফিরে এসেছি। তাছাড়া এই সবজিগুলো একবার ভালোভাবে বেড়ে উঠলে আমাকে এখনো আপনার জন্য এটা বিক্রি করতে হবে। আমি সবজি বিক্রি করতে পারব শুনে আমার বাবার চিন্তিত ভাবটা মুহূর্তেই উধাও হয়ে গেল। আপনি কি সবজিগুলো বিক্রি করতে পারেন? অবশ্যই, তা না হলে আমি ফিরে আসব কেন? এখানে আমার বড় ক্লায়েন্ট আছে। আমানত পরিশোধ করা হয়েছে। আমরা শুধু আমাদের সবজিগুলো তৈরি হওয়ার অপেক্ষা করছি। গ্রীষ্মকাল ভাবতে ভাবতে আমার মেয়ে আমাকে ফোন আর জামাকাপড় কিনে দেয়। তারা হয়তো প্রকৃতপক্ষে আমানতি পেয়েও থাকতে পারেন। সেটা চমৎকার হবে। আমি চিন্তিত। জেলা শহরে আমাদের সবজির ভালো দাম পাওয়া যায় না। আমি এই মাঠে টমেটো দেখতে পাচ্ছি। সম্ভবত কিছুক্ষণের মধ্যে এগুলো পেকে যাবে। তাহলে তাদের সবাইকে ইয়েশেনের কাছে বিক্রি করে দেওয়া হবে। একে একজন প্রধান গ্রাহক হিসেবে বিবেচনা করা যেতে পারে, তাই না? বাবা, তোমার কিছুক্ষণ বিশ্রাম নেওয়া উচিত। আমি আপনাকে ওষুধটা স্প্রে করতে সাহায্য করি। একটা বলে সে ওষুধের বটপিটা তুলে নিল। চিন্তা করবেন না, জিনিসটা অনেক ভারী। তোমাকে একটা ছোট মেয়ের পক্ষে বহন করাটা বড় বেশি হয়ে যায়। জলভর্তি এই পাত্রটির ওজন কয়েক ডজন কিলোগ্রাম হবে। তবে তার কথা শেষ করার আগেই আমি অনায়াসে ওষুধের বড় ব্যারেলটা পিঠে বয়ে নিলাম। তিনি কীটনাশক ছিটাতে মাঠের দিকে দ্রুত পায়ে এগিয়ে গেলেন। হাঁটা মানে পায়ের কাছে বাতাস লাগার মতো। এই মেয়েটা কবে থেকে এত শক্তিশালী হয়ে উঠল? জিয়া জিক্সিয়াং ভেবেছিলেন তার মেয়ে এই কষ্ট সহ্য করতে পারবে না। আমি আশা করিনি কাজটা এত সহজ হবে। যে ওষুধটা আমি সারা সকাল ধরে প্রয়োগ করতাম, দেখতে দেখতেই সব শেষ হয়ে গেল। আর আমার তেমন ঘাম হয়নি। জিয়া জিক্সিয়াং আলতো করে তার কপাল মুছল। মনে হচ্ছে বয়স বাড়াকে অস্বীকার করার কোনো উপায় নেই। মাঠে কীটনাশক ছিটানো শেষ করার পর এরপর সে তার বাবাকে আরো 5,000 ইউয়ান পাঠালো। বাবা, আমি তোমাকে যে টাকাটা দিয়েছিলাম আমাদের সবজিগুলো গ্রহণ করতে মনে রাখবেন। এটা বাইরে বিক্রি করবেন না। আমি সবগুলোই নেব। এত বেশি কেন দেবেন? 5,000? তোমার এতগুলোর দরকার নেই। টমেটোর দাম প্রতি পাউন্ডে মাত্র 30 সেন্ট। শহরে এর দাম মাত্র 80 সেন্ট। আর বাঁধাকপির ক্রয় মূল্য মাত্র 1 বা 2 সেন্ট। আমার বাবা যে আমার কথা বিশ্বাস করেনি তা স্পষ্ট। সে সাধারণত তার সবজি কেনাবেচা করে। এটা 2-3 হাজারে বিক্রি করতে পারলে বেশ ভালো হবে। কখনো কখনো এমনকি 1 বা 2 হাজার। কিন্তু আমার হাতে থাকা ট্রান্সফার নোটিফিকেশনটির দিকে তাকিয়ে সে কিছুই বলতে পারল না। শুধু টমেটোই যথেষ্ট নয়। আমি বাবাকে বলতে শুনেছি যে বাঁধাকপির দাম কম ছিল। তাছাড়া রোপণ চক্রটি সংক্ষিপ্ত। আমার নজর আবার বাঁধাকপির উপর পড়েছে। এই টমেটোগুলো কয়েকদিনের মধ্যেই পেকে যাবে। চলুন বাঁধাকপি লাগানো শুরু করি। বাঁধাকপি? ওটা চলবে না, এখন বাঁধাকপির ভালো দাম পাওয়া যাচ্ছে না। এটা নভেম্বর মাসের দিকে হবে। এখন বাঁধাকপি চাষ করাটা পুরোপুরি অর্থহীন। বাবা, চিন্তা করো না। আমি ইতিমধ্যে ক্লায়েন্টের সাথে সবকিছু নিয়ে আলোচনা করেছি। আমার ক্লায়েন্ট বাঁধাকপি অর্ডার করেছেন। এই গ্রাহকের কি মাথা খারাপ হয়ে গেছে? আলফের মাধ্যমে 2,000 ইউয়ান পাওয়া গেছে। আরো 2,000। এবার 7,000 ইউয়ান স্থানান্তর করা হয়েছে। এটা সবজি বিক্রি করে 6 মাসের আয়ের সমান। শাড়ি? আমি এখনই বাঁধাকপির বীজ কিনতে যাব। আমরা চাই আমাদের বাড়ির সবখানে বাঁধাকপি ফুটে উঠুক। এইমাত্র বাড়ি ফিরলাম। আমার বাবা সব টাকা আমার মাকে দিয়ে দিলেন। আমি শুধু বীজের জন্য কিছু টাকা রেখেছিলাম। এত টাকা কি করে আসে? তুমি আবার গোপনে টাকা লুকাচ্ছ। আমার সেই ক্ষমতা নেই। এটা আমাকে আমার মেয়ে দিয়েছে। সেই অবিকৃত টমেটো পিউরি সবগুলো বিক্রি হয়ে গিয়েছিল। এবং আগামী মাসের বাঁধাকপি সবগুলোই আগে থেকে বুক করা ছিল। বাবা কথা বলতে বলতে ক্রমশ খুশি হয়ে উঠছিলেন। আমি সাইকেল চালিয়ে বীজ কিনতে গিয়েছিলাম। আর আমিও নিষ্ক্রিয় ছিলাম না। জেলা শহরে গিয়ে নিজেই দেখে আসুন। সবজি রাখার জন্য কোনো উপযুক্ত ঘর আছে কি?